হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন প্যানেল ঠিক পুজোর পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে তেমনটাই নির্দেশ, অর্থাৎ 11,763 নিয়োগে নতুন করে প্রাথমিকের প্যানেল তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টের, এবং সেই প্যানেল ঠিক পুজোর পরেই কার্যকরী করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো নতুন প্যানেল প্রকাশের নির্দেশ আগেই দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা, কিন্তু সেই নির্দেশকে কার্যকরী করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে নতুন করে সেই মামলায় কন্টেম্প্ট মামলা করলো চাকরি প্রার্থীরা। তো এই মুহূর্তে সেই মামলার কি আপডেট উঠে এসছে, কারা নতুন করে চাকরি পেতে চলেছেন, নতুন প্যানেল কতজনের নাম সেখানে থাকবে, কবে নতুন প্যানেল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই প্রাথমিকের যে নতুন প্যানেল প্রকাশ হওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেটার বিস্তারিত এবং কন্টেম্প্ট মামলা যে হলো তার বিস্তারিত আমরা জেনে নিই। 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগে বঞ্চিত হয়েছিলেন এমন দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, এবং কলকাতা হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত পিটিশনারদের তাদের মেরিট অনুসারে নতুন প্যানেল তৈরি করার নির্দেশ তিনি দিয়েছিলেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে 11,763 অর্থাৎ 9,533 জনের যে প্যানেল প্রকাশ করেছিল পর্ষদ, সেই প্যানেলের এই সমস্ত পিটিশনাররা তারা বঞ্চিত হয়েছিলেন সেখানে। তার ফলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশ আসার পর সেই মামলাটি চ্যালেঞ্জ হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে তারা কার্যকরী করেনি, কিন্তু সেই মামলাটি পরবর্তীতে পুনরায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়। কিন্তু সেই মামলাগুলো যেহেতু ডিভিশন বেঞ্চে ফাইনাল সিদ্ধান্ত সেখান থেকে জানানো হয়নি, বা মামলাটি এখনো হিয়ারিং এর পর্যায়ে ছিল, সেহেতু সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম ভাবে মামলাটি হস্তক্ষেপ করেনি, সরাসরি কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল যে কলকাতা হাইকোর্ট থেকে যেটা ফাইন্ডিংস আসবে সেটা পর্ষদকে মেনে নিতে হবে। তো গত মে মাসে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি এই নির্দেশ দিয়েছিলেন যে এই পিটিশনারদের নতুন করে প্যানেল প্রিপেয়ার করতে, কিন্তু পর্ষদ সেটাকে করেনি। ডিভিশন বেঞ্চে তারা চ্যালেঞ্জ জানায়, তো ডিভিশন বেঞ্চ থেকে ঠিক সিঙ্গেল বেঞ্চে সেই অর্ডারটিকে একই রকম ভাবে কার্যকরী করার নির্দেশ দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাকে কার্যকরী তারা করেনি। তো একটা নির্ধারিত সময়ের পরে গিয়ে যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাকে কার্যকরী করেনি, তার কারণে এই মুহূর্তে সেই সমস্ত চাকরি প্রার্থীরা নতুন করে এই অর্ডারটিকে কার্যকরী করার জন্য তারা কন্টেম্প্ট ফাইল করলো, এবং সেই কন্টেম্প্ট ফাইলটা গত 25শে সেপ্টেম্বর 2024 তারিখে কলকাতা হাইকোর্টে উঠেছিল, এবং তার বিস্তারিত আপডেট আমরা জানবো। তো মামলাটির বর্তমানে স্ট্যাটাসটা আমরা দেখে নিই, তারপর আবার আলোচনা। মামলাটির ফাইল নাম্বার দেখতে পাচ্ছি 2582 2024-এর, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 2561 2024-এর। মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল 2 ফেব্রুয়ারি 2024-এর। মামলাটির নেক্সট হিয়ারিং এর ডেট অর্থাৎ দেখুন এখানে 25শে সেপ্টেম্বর 2024 তারিখ, এবং এই মামলাটির বর্তমান স্টেজ অফ কেস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই মামলাটি ইতিপূর্বে হাইকোর্টের নির্দেশকে কার্যকরী করা হয়নি, তার কারণে সমস্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু কন্টেম্প্ট ফাইল করলো, কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন করলো অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা স্যারের বেঞ্চে। তো মামলার পিটিশনার রয়েছেন সুমন্ত কোলে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মামলার পিটিশনারদের হয়ে কথা বলছিলেন গোপা বিশ্বাস তথা ফিরদৌস স্বামী মহাশয়। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে মিস্টার সুবীর শাহ তিনি কথা বলছিলেন, তিনি বলছেন যে লার্নের অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লেন্ট অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে যে সাবমিশনটা করা হয়েছে, তিনি যে বক্তব্যটা রাখছেন, দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইজ অলরেডি ওভার, অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসটা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে এবং সেটা ওভার হয়ে গেছে। দ্য মেরিট লিস্ট হ্যাজ বিন পাবলিশড অন 31শে জানুয়ারি 2024 তারিখ এই প্রাথমিকের প্যানেল প্রকাশ হয়। ইন সাচ ফ্যাক্ট সিচুয়েশন it would be an impossibility to comply with the interim direction passed by the learned single judge, by which the appellant has been directed to publish the marks and ranks of the writ petitioners or respondent herein treated them as DLED board certificate holder। তো কলকাতা হাইকোর্টের ডিরেকশন অনুসারে বা নির্দেশ অনুসারে এই সমস্ত পিটিশনারদের যারা বঞ্চিত হয়েছিলেন তাদের সমস্ত র্যাঙ্ক পাবলিশ করার বা তাদের সমস্ত মার্কস বা স্কোর পাবলিশ করার নির্দেশ দিয়েছিল। তো সেটাকে এই মুহূর্তে পাবলিশ করা বা র্যাঙ্ক তৈরি করা আবার ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, এটা মিস্টার সান্যাল তিনি জানাচ্ছেন। এবং তিনি আরো বলছেন যে এই সমস্ত পিটিশনারদের 2 year DLED ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের আছে, হ্যাভিং chosen to apply for the post of recruitment process 2022 by citing their B.Ed qualification and DLED NIS qualification cannot result from their own stand। এই সমস্ত পিটিশনাররা তাদের 2 বছরের DLED কোর্স রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে করানো হয়, তার পাশাপাশি তাদের B.Ed কোর্স রয়েছে এবং তার পাশাপাশি NIS DLED কোর্স বেশ কিছু ক্যান্ডিডেটের রয়েছে, কিন্তু তারা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট
ঠিক রাখতে পারেনি, পর্ষদ তাদেরকে এডিট করার সুযোগ দিয়েছিল, তারা এডিট করতে পারেনি বা করেনি। এই যে অপশন টু এডিট, তাদের অপশন দেওয়া হয়েছিল এডিট করার, কিন্তু তারা সেই কোয়ালিফিকেশনটাকে চেঞ্জ করেনি। তো পিটিশনারের পক্ষ থেকে মিস্টার ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কথা বলেছিলেন। তো সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুসারে যদি এই সমস্ত পিটিশনারদের যদি কোনো সুযোগ দেওয়া না হয়, তাহলে তাদেরকে একটা গ্রেটার লস হবে, প্রেজুডিস তৈরি হবে একটা। এই কারণে বিচারপতিরা অর্থাৎ তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ কোন রকম সেই মামলাটিতে হস্তক্ষেপ করেননি। তারা মূল বক্তব্য যেটা রেখেছেন, ইন ভিউ দেয়ার অফ অ্যান্ড as the interim order needless to observe would be subject to the final result of the writ petition, we are not inclined to interfere in the present appeal। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোন রকম ভাবে তারা হস্তক্ষেপ করলেন না। সিঙ্গেল বেঞ্চের রিট পিটিশনের ফাইনাল যা রেজাল্ট আসবে সেটাকেই তাদেরকে মেনে নিতে হবে, এমনটাই নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ। এবার সিঙ্গেল বেঞ্চ কি নির্দেশ দিয়েছে? দ্য পিটিশনার বিফোর দিস কোর্ট ক্যান সেগ্রিগেটেড ইন টু ক্যাটাগরিজ। দ্য পিটিশনার নাম্বার 1 থেকে 4 নম্বর পিটিশনারদের বিএড ডিগ্রি রয়েছে, অর্থাৎ এখানে দু ধরনের পিটিশনার রয়েছেন, দুটো ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 4 নম্বর পিটিশনারদের বিএড ডিগ্রি রয়েছে অ্যান্ড অলসো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড রয়েছে, দুটো ডিগ্রি আছে, ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ রাজ্যের ডিএলএড ডিগ্রি রয়েছে। দ্য পিটিশনার নাম্বার 5 থেকে 12 নম্বর পিটিশনার তাদের ডিএলএড রয়েছে ডিগ্রি বাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইএস থেকে, অ্যান্ড অলসো ফ্রম ডিপ্লোমা ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ রাজ্যেরও ডিএলএড কোর্স তাদের রয়েছে, অর্থাৎ দুটি ডিএলএড কোর্স রয়েছে। এরপর এখানে বিএডরা যে বাতিল হয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং দেবেশ শর্মার মামলা সেই বিষয়গুলো রেফারেন্স টানা হয়েছে, সেই বিষয়গুলো আমি বিস্তারিত বলছি না। এরপর সুপ্রিম কোর্ট শ্রাবণী নায়কের যে মামলা নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাকে এখানে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এনআইএস ডিএলএডদের সেই মামলাটিকে রেফারেন্স এখানে তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের। তো অর্ডারের মূল কনক্লুশন, মাননীয় বিচারপতিরা যে অর্ডারটা দিচ্ছেন, যে ইন্টারিম অর্ডারটা দিচ্ছেন সেটা পরপর এখানে 37 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে। ইট ইজ দেয়ারফর অর্ডার দ্যাট, যে অর্ডারটি দেওয়া হচ্ছে, দ্য রিট পিটিশনার নাম্বার 1 থেকে 12 নম্বর শ্যাল বি ট্রিটেড অ্যাজ ডিএলএড বোর্ড সার্টিফিকেট হোল্ডার, তাদেরকে হিসেবে ট্রিট করা হচ্ছে। দেয়ার শ্যাল অলসো বি অ্যান ইন্টারিম অর্ডার ডিরেক্টিং দ্যাট marks and rank of the petitioner shall be published separately by the West Bengal Board of Primary Education। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই সমস্ত মামলার পিটিশনারদের তাদের মার্কস, কার কত র্যাঙ্ক রয়েছে, কার কত মার্কস হচ্ছে, তাদের স্কোর কত হচ্ছে এবং সেই অনুযায়ী তাদের র্যাঙ্ক কত হচ্ছে, ডিটেলসটা সেপারেটলি পাবলিশ করার নির্দেশ দিয়েছিলেন। তো অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয় তিনি এই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশকে তারা কার্যকরী করলেন না। তার ফলে এই মামলার পিটিশনাররা বা চাকরি প্রার্থীরা তারা আবার মামলা করলেন, কন্টেম্প্ট মামলা করলেন, যাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাকে কার্যকরী করে এবং যাতে করে পর্ষদ কেন সেটাকে কার্যকরী করলো না সেটার কৈফিয়ত প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে। এটা কোর্ট অবমাননার একটা শামিল। কোর্টের নির্দেশ না মানলে তারপরে তারা কন্টেম্প্ট ফাইল করতে পারে, কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন করতে পারে। তো সেটাই পিটিশনাররা করেছে। তো পুজোর পরপরই এই মামলাটি আগের নির্দেশ মতো পর্ষদকে তাদের সেপারেটলি প্যানেল পাবলিশ করতে হবে। এই সমস্ত পিটিশনারদের টোটাল র্যাঙ্ক এবং তাদের টোটাল স্কোর পয়েন্ট কত হচ্ছে সেটা কিন্তু পৃথকভাবে পর্ষদকে পাবলিশ করতে হবে এবং তাদেরকে পৃথকভাবে চাকরি দিতে হবে। তো দেখা যাক এই সংক্রান্ত পরবর্তী কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।